ভুল করে অচেনা একটা নাম্বারে মেসেজ পাঠিয়েছিল মেয়েটা। নিজের একমাত্র মেয়ের জন্য 1 কৌটো দুধ কিনতে চেয়েছিল মাত্র 1000 টাকা। কিন্তু মাঝরাতে তার দরজায় এসে যে কড়া নাড়ল, সে এমন একজন মানুষ যাকে দেখার কথা সে স্বপ্নেও কোনোদিন ভাবেনি। দুধের কৌটোটা একদম খালি ছিল। আরেকবার ভালো করে ঝাঁকিয়ে দেখল রাইসা, যদি তলানিতে লেগে থাকা শেষ চামচ গুঁড়ো দুধটুকুও বেরিয়ে আসে। কিন্তু কিছুই পড়ল না। বুকের ভেতরটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল রাইসার। খালি কৌটোটা রান্নাঘরের কাউন্টারে নামিয়ে রাখল সে। ওর 8 মাসের ছোট্ট মেয়ে মারিয়া তখন বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। খিদের চোটে আর ক্লান্তিতে শরীর যখন আর চলে না, তখন শিশুরা যেভাবে একদম নিস্তেজ হয়ে কাঁদে, এই কান্নাটা ঠিক তেমন। একটু ধৈর্য ধর মা, আর একটুখানি। চোখের জল কোনো মতে চেপে রেখে রাইসা নিজের ভাঙা গলায় বলল, আম্মু একটা ব্যবস্থা করছে। নিজের পুরনো মানিব্যাগটা খুলে দেখল রাইসা। পড়ে আছে মাত্র 87 টাকা। ব্যাস এইটুকুই। অথচ বাজারে এখন বাচ্চাদের ভালো এক কৌটো দুধের দাম 1000 টাকারও বেশি। এদিকে মাথার উপর বাড়ি ভাড়া বকেয়া পড়ে আছে গত 2 সপ্তাহ ধরে। একটা ছোট্ট সুপার শপে যে নতুন কাজটাও পেয়েছে, সেটার প্রথম মাসের বেতন পেতেও এখনো অনেক দিন বাকি। মাত্র 3 মাস আগেও রাইসার জীবনটা কত অন্যরকম ছিল। ঢাকার একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে অ্যাকাউন্টেন্টের চাকরি করত। স্থায়ী চাকরি, বোনাস, মেডিকেল ইন্স্যুরেন্স আর দরজায় নিজের নাম লেখা একটা আস্ত কেবিন ছিল ওর। কিন্তু ঠিক 3 মাস আগে কোম্পানির অডিটের সময় হঠাৎ করেই বেশ কিছু বড় অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন ওর চোখে পড়ে। এই বিষয়ে ও যখন নিজের ডিপার্টমেন্টাল হেডকে গিয়ে জিজ্ঞেস করে, তার ঠিক 1 সপ্তাহের মাথায় কোনো কারণ ছাড়াই ওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেদিনের পর থেকে প্রতিটা দিন রাইসা একটু একটু করে এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল। বিকল্প কোনো উপায় না পেয়ে নিজের মোবাইলটা হাতে নিল। কন্ট্যাক্ট লিস্ট ঘেটে 1 বছর আগে সেভ করা একটা নাম্বার বের করল। রাবেয়া বেগম, এক মধ্যবয়সী দয়ালু মহিলা, যিনি একসময় রাইসার খুব কঠিন একটা বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলেন। কাঁপতে থাকা আঙুলে রাইসা মেসেজটা লিখল, রাবেয়া খালাম্মা, খুব বিপদে পড়ে আপনাকে মেসেজ করছি, মাফ করবেন। আমার ছোট্ট মেয়ে মারিয়ার দুধ শেষ হয়ে গেছে। আমার কাছে একটা টাকাও নেই। আগামী মাসের বেতন পাওয়া পর্যন্ত আমাকে দয়া করে 1000 টাকা ধার দিতে পারবেন? মেসেজটাও পাঠিয়ে দিল। তারপর 1 মিনিট কাটল, 2 মিনিট, 5 মিনিট। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। রাইসা যেটা জানতো না তা হলো, রাবেয়া বেগম গত মাসেই নিজের ওই পুরনো নাম্বারটা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আর সেই সিমটা এখন অন্য একজনের মুঠোয়। ঠিক একই সময়ে শহরের অন্য প্রান্তে গুলশানের এক আলিশান ডুপ্লেক্স বাড়িতে একা বসেছিলেন আরহাম চৌধুরী। বাংলাদেশের অন্যতম শীর্ষ তরুণ শিল্পপতি তিনি। 31st নাইটের জমকালো পার্টি চলছে চারদিকে। ঘরের বাইরে আতশবাজির শব্দ। কিন্তু আরহামের এসবের কোনো কিছুতেই মন ছিল না। সারাক্ষণ চারপাশের ওই স্বার্থপর মানুষগুলোর ভিড় ওর একদম ভালো লাগে না, যারা সবসময় ওর কাছে কোনো না কোনো সুবিধা চায়। কখনো কোটি টাকার ফান্ড, কখনো বড় চাকরি, কখনো বা স্রেফ একটু প্রভাব খাটানোর তদবির। হঠাৎ করেই ওর দামি ফোনটার স্ক্রিন জ্বলে উঠল। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। খামখেয়ালি মনেই মেসেজটা খুললেন আরহাম। 1 বার পড়লেন, 2 বার পড়লেন, 3য় বার পড়ার পর ওর বুকের ভেতর অনেক বছর ধরে চাপা পড়ে থাকা একটা পুরনো ক্ষত যেন দগদগ করে উঠল। মনে পড়ে গেল নিজের মায়ের কথা, যখন ওরা আজিমপুরের একটা ভাঙাচোরা টিন শেড ঘরের এক কোণে কোনো মতে রাত কাটাতেন। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন ওর মা সামান্য একটা আবদার পূরণ করতে না পেরে ওর বুকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতেন। খিদের কষ্ট, শীতের রাতে চাদরহীন সেই কাঁপুনি, আর চারপাশের মানুষের অবহেলা সব চোখের সামনে ভেসে উঠল। আরহামের ভেতরের মানুষটা এক মুহূর্তে নড়ে চড়ে ফোনটা তুলে সঙ্গে সঙ্গে ওর ব্যক্তিগত সহকারীকে কল করলেন। এই নাম্বারটার মালিক কে, কোথায় থাকে? আগামী 15 মিনিটের মধ্যে আমার সব ডিটেলস চাই। ঠিক 15 মিনিট পর আরহামের হাতে চলে এলো রাইসার পুরো পরিচয়, মেয়েটার নাম, ঠিকানা এবং ও যে একটা 8 মাসের কন্যা সন্তান নিয়ে একা থাকে সব। এমনকি ও যে 2 মাসের বাড়ি ভাড়া দিতে পারেনি, মাথার ওপর ঋণের বোঝা, আর মাসখানেক আগে ওর একমাত্র স্কুটিটা যে ব্যাংক নিয়ে গেছে, সব তথ্য ওর সামনে। আরহাম কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর নিজের কোটটা গায়ে জড়িয়ে নিয়ে সোজা গাড়ি বের করতে বললেন। চল,
যাওয়ার পথে আরহাম নিজেই একটা বড় চেন শপ থেকে 4 কৌটো দামি ল্যাকটোজেন দুধ, ডায়াপার, সেরিল্যাক কিনলেন, সেই সাথে চাল, ডাল, তেল সহ পুরো 1 মাসের বাজার। ধীরে ধীরে খুব সতর্কতার সাথে রাইসা দরজাটা খুলল। ইঞ্চিখানেক ফাঁক হওয়া দরজার ওপাশ থেকে যে দৃশ্য দেখল তাতে ওর চোখের মণি দুটো স্থির হয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে আছাড় খেতে লাগল যে সেই আওয়াজ ও নিজের কানেই শুনতে পাচ্ছিল। সারা শরীরের রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে জমে গেল, বা সময়টা যেন ওখানেই থমকে দাঁড়িয়ে গেছে। আরহাম চৌধুরীর ঠিক পেছনে সিঁড়ির আবছা অন্ধকারে যে মানুষটা দাঁড়িয়েছিল, ও সেই চেনা শক্ত চোয়াল, অহংকারী আর নিষ্ঠুর চোখের চাউনি রাইসা কোনো দিন ভুলবে না। সে আর কেউ নয়, ওর সাবেক অফিসের ডিপার্টমেন্টাল হেড মাহমুদ হাসান। গত 3টে মাস রাইসার জীবনটাকে নরক বানিয়ে ছাড়ার পেছনে মূল কারিগর ছিল এই একটা মানুষ। এই মাহমুদই রাইসার নামে চুরির মিথ্যা অপবাদ দিয়েছিল। এই মানুষটাই ম্যানেজমেন্টের সামনে দাঁড়িয়ে রাইসার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে জবানবন্দি দিয়েছিল। ওর সাজানো চক্রান্তের কারণেই রাইসার সততা আর এতদিনের কেরিয়ার ধুলোয় মিশে গিয়েছিল। সমাজের চোখে ও চোর সেজেছিল এবং গত 3 মাস ধরে কোথাও কোনো চাকরি পাচ্ছিল না। রাইসা দরজার হাতলটা এত জোরে চেপে ধরে রইল যে ওর হাতের আঙুলগুলো রক্তশূন্য হয়ে সাদাটে হয়ে গেল। ভয়ে ওর হাত পা কাঁপছিল। মাঝরাতের এই নিঝুম অন্ধকারে বাংলাদেশের এত বড় একজন শিল্পপতির পেছনে এই লোকটা কি করছে? রাইসার মনিকু ডাকল। তবে কি ওর ক্ষতি করতে এরা দুজনে মিলে এখানে এসেছে? ওর জীবনটাকে কি আরও বেশি তছনছ করে দিতে চায় এরা? রাইসার মুখের ভেতরের এই চরম আতঙ্ক আর শরীরের কাঁপুনি আরহাম চৌধুরীর তীক্ষ্ণ চোখ এড়াল না। তিনি খুব শান্ত ও অভয় দেয়া গলায় বললেন, আমি মাহমুদ সাহেবকে একটা বিশেষ কারণে এখানে সাথে করে নিয়ে এসেছি। রাইসা পারভিন, আপনার কোনো ভয় নেই। কেউ আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে এখানে আসেনি। আমরা কি ভেতরে আসতে পারি? বাইরের বাতাসটা বেশ ঠান্ডা, আর আপনার বাচ্চার কান্নার আওয়াজ বাইরে পর্যন্ত আসছে। ওর এখন দুধ খাওয়া দরকার। রাইসা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। ও একবার মাহমুদের দিকে তাকালো। যে মাহমুদ সব সময় বুক ফুলিয়ে কথা বলতো, আজ সে মাথা নিচু করে অপরাধের মতো মেঝেতে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। রাইসা আরহামের হাতের বড় বড় ব্যাগগুলোর দিকে তাকালো। তারপর ভেতরে মারিয়ার ওই দুর্বল কান্নার আওয়াজ শুনে ওর মাতৃত্বের টান সমস্ত ভয়কে জয় করল। ও দরজাটা পুরোটা খুলে দিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিল। ছোট্ট একটা ঘর, দেয়ালের চুনকাম খসে পড়ছে। আসবাব বলতে তেমন কিছুই নেই। রাইসা নিজেই বসার ঘরের মেঝেতে 2টো কুশন পেতে দিল বসার জন্য, কারণ ওর ঘরে যে ভাঙা সোফাটা ছিল তাতে দুজনের বসার জায়গা হতো না। আরহাম চৌধুরী ব্যাগগুলো টেবিলের ওপর রেখে বললেন, যখন আপনার মেসেজটা ভুল করে আমার নাম্বারে আসে তখন আপনার পরিস্থিতিটা আমি জানতে পারি। তাই যা যা প্রয়োজন আমি নিজেই কিনে এনেছি। এই যে আপনার মেয়ের জন্য 4 কৌটো ল্যাকটোজেন দুধ, ডায়াপার, আর আপনাদের পুরো মাসের দরকারি চাল, ডাল, সবজি। আর আপনি যে 1000 টাকা চেয়েছিলেন সেটা এই খামে আছে। সাথে কিছু বাড়তি টাকাও আমি দিয়েছি, যা আপনাকে কোনোদিন ফেরত দিতে হবে না। রাইসা থরথর করে কাঁপতে থাকা গলায় বলল, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না স্যার, কিন্তু এই লোকটা এখানে কেন? রাইসা ঘৃণায় আর ক্ষোভে আঙুল উঁচিয়ে মাহমুদের দিকে তাকালো। মাহমুদ এতক্ষণ চুপ করেছিল। এবার সে খুব নিচু আর অপরাধ বোধে জড়ানো গলায় বলল, আমি এখানে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি রাইসা। আরহাম স্যারের সামনে আর তোমার সামনে দাঁড়িয়ে নিজের সব দোষ স্বীকার করতে এসেছি। রাইসার ভেতরে চেপেরে রাখা সব ক্ষোভ এক মুহূর্তে ফেটে পড়ল। স্বীকার করতে এসেছেন? আপনি না নিজে দাঁড়িয়ে থেকে আমাকে চোর সাজিয়ে চাকরি থেকে বের করেছিলেন? আপনি না সবাইকে বলেছিলেন আমি কোম্পানির টাকা আত্মসাৎ করেছি? আপনার ওই একটা মিথ্যে অপবাদের জন্য গত 3 মাস আমি আর আমার দুধের বাচ্চাটা না খেয়ে মরার উপক্রম হয়েছি। মাহমুদ হাসান মাথাটা আরও নিচু করে বলল, আমি চরম কাপুরুষতা করেছি রাইসা। তুমি অডিটের সময় যে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন ধরেছিলে ওটা আসলে